নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো গাজীপুরে পোশাক কর্মীদের সাথে সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে আহত 6। এরপরে রয়েছে লকডাউন এক মর্মান্তিক তামাশা, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষে জানাবো লকডাউন দিলেও বিএনপির সমালোচনা করে, শিথিল করলেও করে, মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গাজীপুরে পোশাক কর্মীদের সাথে সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে আহত 6। গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে লাগাতার কয়েকদিনের মতো রোববারও দিনভর কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এক পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এতে পুলিশ সহ অন্তত 6 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 20 রাউন্ড টিয়ার শেল ও 16টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান, গাজীপুর মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে লক্ষ্মীপুরা এলাকাস্থিত স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারীরা বকেয়া বেতন ভাতা সহ গত 3 বছরের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে গত 6 জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছে। এছাড়াও গত কয়েকদিন ধরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার সামনে ঢাকা গাজীপুর সড়ক অবরোধ করে আসছিল আন্দোলনরতরা। এ কারখানায় শ্রমিক ছাড়াও প্রায় 750 কর্মকর্তা কর্মচারী রয়েছে। কারখানার কর্মকর্তা কর্মচারীদের পাওনাদি পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা গত কয়েকদিনের মতো রোববার সকালে তারা কারখানার গেটে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল 8:45টার দিকে তারা কারখানার সামনে ঢাকা গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় দিকে অ্যাম্বুলেন্স সহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবরোধ প্রত্যাহার করেনি। বিকেল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে আন্দোলনরতরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। লকডাউন এক মর্মান্তিক তামাশা, মন্তব্য মির্জা ফখরুলের। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লকডাউনের নামে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের লকডাউন খেলা এক মর্মান্তিক তামাশা। প্রথমে লকডাউন, তারপরে কঠোর লকডাউন, পরে শিথিল লকডাউন, ঈদের একদিন পর থেকে আরো কঠোর লকডাউন আর শিল্প কারখানা বন্ধ ঘোষণা থেকে মনে হয় সরকারি সিদ্ধান্তগুলো সবই পাবনার হেমায়েতপুর থেকে আসছে। তিনি এ সময় বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির সভা মনে করে যে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনা টিকা নিয়ে সরকার দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে 1.5 কোটি ডোজ টিকা সংগ্রহের কথা বলায় প্রমাণিত হয়েছে সরকার করোনার শুরু থেকেই জনগণের সাথে প্রতারণা করছে, টিকা মূল্য নিয়ে মিথ্যাচার করছে। লকডাউন দিলেও বিএনপি সমালোচনা করে, শিথিল করলেও করে, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, লকডাউন দিলেও বিএনপি সমালোচনা করে, লকডাউন শিথিল করলেও সমালোচনা করে। বিএনপির নেতারা আসলে কি চান সেটি বোধগম্য নয়। তথ্যমন্ত্রী রোববার দুপুরে ইউরোপ সফর থেকে ফিরে বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2020-21 অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে সমসাময়িক প্রসঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ঈদের আগে 1 সপ্তাহের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। অনেক চিন্তাভাবনা করে এটি করা হয়েছে। যখন 2 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হলো তখন দেখলাম বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লকডাউন কেন দেওয়া হলো সেজন্য প্রচণ্ড সমালোচনা করলেন। আবার যখন 1 সপ্তাহের জন্য শিথিল করা হলো তখন কেন শিথিল করা হলো সেটির জন্য আবার সমালোচনা করলেন। আসলে ওনারা চানটা কি সেটিই হচ্ছে প্রশ্ন। আসলে তারা চান দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হোক, তাহলে পানি ঘোলা করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে, কিন্তু সেই সুযোগ বিএনপিকে ভবিষ্যতে জনগণ আর দেবে না, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। করোনাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য যে সহায়তার নজির স্থাপন করেছেন তা দেখে অন্য দেশ কিছু কিছু পদক্ষেপ নিলেও এখনো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কোথাও এমন দৃষ্টান্ত নেই, বলেন হাসান মাহমুদ। কাদের মির্জা আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশায় ও নির্লজ্জ চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বলেছেন, নোয়াখালীর পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অপরাজনীতির হোতা বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রশ্রয় দিয়ে রেখেছে। তাকে নিরাপত্তা দিয়ে একের পর এক নেতাকর্মীদের উপর হামলা করে আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছে। এখন মেতে উঠেছে নির্লজ্জ চাঁদাবাজিতে।
এখানকার টিআর কাবিখা কাবিটা সব তার পেটের মধ্যে, এখানে মন্ত্রীর তরফ থেকে দেয়া সব অনুদানের টাকা তার পেটের মধ্যে। আজকে কোম্পানিগঞ্জের মানুষ বসুরহাট বাজারে ওঠে না, অনেক ব্যবসায়ী বসুরহাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে চলে যাচ্ছে। এ অবস্থায় কোম্পানিগঞ্জ অবরুদ্ধ গণতন্ত্র, অবরুদ্ধ আওয়ামী লীগ। রোববার দুপুরে নোয়াখালী ৫ আসনের সাবেক সাংসদ আবু নাসের চৌধুরীর বাড়িতে কাদের মির্জার নির্দেশে তার অনুসারীদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুখপাত্র মঞ্জু বলেন, আবু নাসের চৌধুরী বাড়িতে পুলিশের সামনে গুলি করা হয়েছে, সেখানে পুলিশ কোনো সন্ত্রাসীকে আটক করেনি। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার হাত পা ভেঙে দিয়েছে, হাজার হাজার মানুষ দেখেছে। কিন্তু প্রশাসন আজকে পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা নেয়নি, কারণ মামলা থেকে তাদের বাপ, ছেলে, ভাই সহ ৩ জনকে বাদ দিতে হবে। তিনি বলেন, কাকে মামলার আসামি করব, কাকে মামলার আসামি থেকে বাদ দেব সেটা মামলার বাদী বুঝবে। প্রশাসন কাউকে নির্ধারণ করে দেওয়ার আইন বাংলাদেশের সংবিধানে আছে কিনা, এর মাধ্যমে বোঝা যায় এখানকার প্রশাসন পক্ষপাতদুষ্ট। এখানকার প্রশাসনকে প্রত্যাহার করে নেওয়া হোক, না হলে ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করব। কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের নেতৃত্বে কাজ করি, কিন্তু এই অপরাজনীতির হোতার কারণে সকল কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এই অপরাজনীতির হোতা নেতা, আমলা ও মন্ত্রী কারো ইজ্জত সম্মান রাখেনি। সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসন্ন ঈদের দলমত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সচিবালয়ে তার দপ্তর থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে লাখ লাখ মানুষ এখন ঘরমুখো। এ ভিড়ে কে কখন ভাইরাস বহন করছে তা জানি না। সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ না করলে এ ঈদ উৎসব যাত্রা জীবনকে ভয়াবহ দুঃসংবাদ হয়ে আসতে পারে। আসুন এ অবস্থায় প্রত্যেকেই নিজের ও পরিবারের জন্য সুরক্ষা বলয় তৈরি করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাস, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট, ট্রেন স্টেশন ও পশুরহাটে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি যথাযথ নিয়মে মাস্ক পরিধানের মাঝেই রয়েছে করোনা থেকে নিষ্কৃতির একমাত্র পথ। জমিয়তে উলামায়ের জোট ছাড়া নিয়ে যা বললেন মির্জা ফখরুল। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি ভাঙা গড়ার খেলা। উনারা রাজনৈতিক চাপে, মামলা মোকদ্দমার প্রচণ্ড রকমের চাপ, চাকরি চলে যাবে, বেশিরভাগ মাদ্রাসায় চাকরি করেন, তারা টিকে থাকতে পারছেন না, যেতেই পারেন, রাজনীতিতে টিকতে পারছেন না। যাওয়ার সময় সত্য কথাগুলো বলে যাওয়াই ভালো। অযথা অন্যকে দোষারোপ করে একটা নজির সৃষ্টি করতে চান, এটা ঠিক না। আমাদের সঙ্গে তাদের কখনো কোনো সমস্যা হয়নি। মির্জা ফখরুল বলেন, জোট গঠনের সময় ২০ দলীয় জোটের যে ঘোষণাপত্র ছিল, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার জন্য একটা জোট, সেভাবে আন্দোলন করে নির্বাচনে যাওয়ার একটা ব্যাপার ছিল। সেখানে শরিক যে কোনো দল তার নিজস্ব রাজনীতি করবে, নিজস্ব কথা বলবে। এখানে একটা দলের রাজনীতি আরেকটা দলের ওপর চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, প্রশ্নই উঠতে পারে না। সেখানে তারা সাধারণ যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো একেবারেই সত্য নয়। কিভাবে তিনি বললেন, আলেম ওলামাদের গ্রেফতারের বিষয়ে আমরা কিছু বলিনি? আমিই তো সবচেয়ে আগে কথা বলেছি। মানুষ আশা করে যে আলেম ওলামারা সত্য কথা বলবেন, কিন্তু এটা ওনারা কিভাবে বললেন? দুর্ভাগ্যজনকভাবে তাদের প্রতি মানুষের সেই আস্থা থাকবে কিনা আমি জানি না। মির্জা ফখরুল বলেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটাও বলেছেন। আমাদের সংগঠন পড়ে দেখবেন, শরিয়া আইনের বিষয়টা নাই। ওনারা চান ওনারা করুক। শরিয়া আইনের বিষয়ে আমাদের পরিষ্কার করে বলা আছে, আমরা কখনো শরিয়া বিরোধী কোনো আইন পাশ করব না। আমরা যখন সরকারে ছিলাম সেটা করিনি। কিন্তু একথা বলা যে আমরা শরিয়া আইনের বিরোধিতা করেছি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, এসব কথা বলে মনে হলো ব্যক্তিগত আক্রমণ করা। এটা আমি মনে করি ওনারা ভালো কাজ করেননি। এ সমস্ত ব্যক্তিগত আক্রমণ থেকে ওনারা দূরে সরে আসবেন। বিরোধী রাজনীতিতে ওনারা টিকতে পারছেন না, সেই কারণে ওনারা চলে যাচ্ছেন, সেটা বলে দিলেই তো হয়ে যায়। সরকারের প্রচণ্ড চাপে আমরা টিকতে পারছি না। মামলা মোকদ্দমায় ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি, এটা না বলে কাউকে ব্যক্তিগত দোষারোপ করা সঠিক কাজ নয়। বিএনপি মহাসচিব আরো বলেন, জমিয়তের যে আমির ছিলেন নূর হোসেন কাশেমী সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। ব্যক্তিগতভাবে আমি খুব শ্রদ্ধা করতাম। একজন সত্যিকার অর্থে গণতান্ত্রিক মানুষ বলতে যা বোঝায় তিনি সেরকমই ছিলেন। তিনি বড় আলেম ও ইসলামী চিন্তাবিদও ছিলেন। তিনি মারা যাওয়াতেই সমস্যাগুলো তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মির্জা ফখরুল বলেন, ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, অনেকদিন ধরে দেন দরবার করেছেন, শেষ পর্যন্ত এটা হয়েছে। যাই হোক,
এটা আমি বলতে চাই না, আমি বলছি তারা চাপে টিকতে পারছেন না, সেজন্য ছেড়ে দিয়েছে। গত 14 জুলাই সংবাদ সম্মেলন করে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও 20 দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছিলেন, জমিয়তের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জোট ছেড়েছেন। গরু লাথি দিয়েছে, এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। গরু লাথি দিয়েছে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহ আলম মিয়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি ঢাকার কমলাপুরে সেলুনের ব্যবসা করতেন। পুলিশ মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম মিয়া গত ৩০ জুন গ্রামের বাড়িতে আসেন কোরবানির গরু কেনার জন্য। গতকাল শনিবার কসবার মূলগ্রাম ইউনিয়নের ১০ গাঁও আলীনগর রায়তলা গরুর বাজারে যান। বাদর ইউনিয়নের মান্দাপুর গ্রামের গাজী আলী আহমেদের ছেলে মাহবুব মিয়া, বাইজিদ মিয়া ও ইসহাক মিয়া গরু কিনতে ওই হাটে গিয়েছিলেন। হাটে মাহবুব মিয়াকে বাজারে আনা অন্য একটি গরু লাথি মারে। সঙ্গে দাঁড়ানো ছিলেন শাহ আলম মিয়া। তার ধারণা শাহ আলমের কারণেই তিনি গরুর লাথি খেয়েছেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে একটি থাপ্পড় মারেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। মাহবুব মিয়ার ভাই বাইজিদ মিয়া শাহ আলম মিয়াকে একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 11টার দিকে তার মৃত্যু হয়।